ব্যোমকেশ কপাল হতে ঘাম মুছল। দেখলাম তার হাত কাঁপছে। ইচ্ছা শক্তির যুদ্ধে সে জয়ী হয়েছে বটে, কিন্তু অবলীলাক্রমে নয়। রমানাথের নিক্ষিপ্ত বোতামটা ঘরের কোণ গিয়ে পড়েছিল। সেটা তুলে নিয়ে তার খোলস ছাড়াতে ছাড়াতে ব্যোমকেশ শান্তির স্বরে বলল, মহারাজ, এই নিন আপনার রক্তমুখী নীলা। শুনুন গল্প যেখানে শ্রোতার মন ভরায়। এটাই গল্প স্রোত। ভয়, রহস্য, প্রেম সবকিছুই পাবেন এখানে। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী অবলম্বনে রক্তমুখী নীলা। তাহলে চলুন দেরি না করি শোনা যাক। টেবিলের উপর পা তুলে ব্যোমকেশ পা নাচাচ্ছিল। খোলা সংবাদপত্রটা তার কোলের উপর বিস্তৃত। শ্রাবণের কর্মহীন প্রভাতে দুজনে বাসায় বসে আছে। গত 4 দিন ঠিক এইভাবে কাটছে। আজকের এই বৃষ্টি ধূসর দিনটা এইভাবে কাটবে ভাবতে ভাবতে বিমর্ষ হয়ে পড়েছিলাম। ব্যোমকেশ কাগজে মগ্ন ছিল। তার পা স্বেচ্ছা মতো নিচে চলেছে। আমি নীরবে সিগারেট টেনে চলেছি। কারোর মুখে কথা নেই। কথা বলবার অভ্যেস যেন ক্রমে ছুটে যাচ্ছে। কিন্তু চুপ করে দুজনে কাহাতক বসে থাকা যায়। অবশেষে যা হোক একটা কিছু বলবার উদ্দেশ্যে বললাম, খবর কিছু আছে? ব্যোমকেশ চোখ না তুলে বলল, খবর গুরুতর। দুজন দাগী আসামি সম্প্রতি মুক্তি লাভ করেছে। একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কে তারা? ব্যোমকেশ বলল, একজন হচ্ছে শরৎচন্দ্রের চরিত্রহীন, তিনি মুক্তি লাভ করেছেন বিচিত্রা নামক টকি হাউসে। আর একজনের নাম শ্রীযুক্ত রমানাথ নিয়োগী। ইনি মুক্তি লাভ করেছেন আলিপুর জেল থেকে। 10 দিনের পুরনো খবর, তাই আজ কালকে তো দয়া করে জানিয়েছেন। বলি সে ক্রুদ্ধ হতাশ ভঙ্গিতে কাগজখানা ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। বুঝলাম সংবাদপত্রে অপচর্যের বেচারা ভিতরে ভিতরে ধৈর্য হারাচ্ছে। অবশ্য আমাদের পক্ষে নৈশকমে অবস্থাই স্বাভাবিক, কিন্তু তাই বলেই বর্ষার দিনে তাজা মুড়ি চাল ভাজার মতো সংবাদপত্রে 2-1টা গরম গরম খবর থাকবে না, এই বা কেমন কথা? বেকারের দল তবে বাঁচবে কি নিয়ে? তবু নেই মামার চেয়ে কানা মামাই ভালো। বললাম, শরৎচন্দ্রের চরিত্রহীনকে তো চিনি, কিন্তু রমানাথ নিয়োগী মহাশয়ের সঙ্গে তো পরিচয় নেই। তিনি কে? ব্যোমকেশ ঘরময় পায়চারি করল। জানলা দিয়ে বাইরের বৃষ্টি ঝাপসা আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, নিয়োগী মহাশয় নিতান্ত অপরিচিত নয়। কয়েক বছর আগে তার নাম খবরের কাগজে বড় বড় করে ছাপা হয়েছিল, কিন্তু সাধারণ পাঠকের স্মৃতি এতই দুর্বল যে 10 বছর আগের কথা মনে থাকে না। তা ঠিক, কিন্তু আমার প্রশ্নের তো উত্তর পেলুম না ভাই। কে তিনি? তিনি একজন চোর। ছিচকে চোর নয়, ঘটিবাটি চুরি করেন না। তার নজর কিছু উঁচু মারিত গন্ডার লুটিত ভাণ্ডার। বুদ্ধিও যেমন অসাধারণ, সাহসও তেমন অসীম। ব্যোমকেশ দীর্ঘশ্বাস ফেলল। আজকাল আর এরকম লোক পাওয়া যায় না। বললাম, দেশের দুর্ভাগ্য সন্দেহ নেই, কিন্তু তার নাম বড় বড় অক্ষরে খবরের কাগজে উঠেছিল কেন? কারণ শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে গিয়েছিলেন এবং প্রকাশ্য আদালতে তার বিচার হয়েছিল। টেবিলের উপর সিগারেটের টিন রাখা ছিল। একটা সিগারেট তুলে নিয়ে ব্যোমকেশ যত্ন সহকারে ধরালো। তারপর আবার চেয়ারে বসে বলল, 10 বছর হয়ে গেল, কিন্তু এখনো ঘটনাগুলো বেশ মনে আছে। তখন আমি সবে মাত্র এই কাজ আরম্ভ করেছি, তোমার সঙ্গে দেখা হবারও আগে। দেখলাম উদাস ভয়ে বলতে আরম্ভ করলো নিজের স্মৃতি কথা। বর্ষার দিনে অন্য কোনো মুখরোচক খাদ্য হাতের কাছে নেই, তখন এই স্মৃতিকথাই চলুক এই ভেবে আমি বললাম, গল্পটা বলো শুনি। ব্যোমকেশ বলল, গল্প কিছু নয়, তবে ব্যাপারটা আমার কাছে একটা কারণে রহস্যময় হয়ে আছে। পুলিশ খেটেছিল খুব,
এবং বাহাদুরিও দেখেছিল অনেক, কিন্তু আসল জিনিসটি উদ্ধার করতে পারেননি। আসল জিনিসটি কি তবে বলি শোন। সে সময় কলকাতা শহরে হঠাৎ জহরত চুরির খুব ধুম পড়ে গিয়েছিল। আজ জওহরলাল হীরালালের দোকানে চুরি হচ্ছে, কাল দত্ত কোম্পানির দোকানে চুরি হচ্ছে, এই রকম ব্যাপার। দিন 15-র মধ্যে 5খানা বড় বড় দোকান থেকে প্রায় 3-4 লক্ষ টাকার হীরা জহরত লোপাট হয়ে গেল। পুলিশ সজোরে তদন্ত লাগিয়ে দিল। তারপর একদিন মহারাজা রমেন্দ্র সিংহের বাড়িতে চুরি হলো। মহারাজা রমেন্দ্র সিংহের পরিচয় দিয়ে তোমাদের অপমান করব না, বাঙালির মধ্যে তার নাম জানে না এমন লোক কমই আছে। যেমন ধনী তেমনি ধার্মিক, তার মতো সহৃদয় দয়ালু লোক আজকালকার দিনে বড় একটা দেখা যায় না। সম্প্রতি তিনি একটু বিপদে জড়িয়ে পড়েছেন, কিন্তু সে থাক। ভালো ভালো জহরত সংগ্রহ করা তার একটা শখ ছিল। বাড়িতে দোতলার একটা ঘরে তার সংগৃহীত জহরতগুলি কাঁচের শোকেসে সাজানো থাকত। সতর্কতার অভাব ছিল না। সেপাই শাস্ত্রী চৌকিদার অষ্টপ্রহর পাহারা দিত, কিন্তু তবুও একদিন রাত্রেবেলা চোর ঢুকে দুজন চৌকিদারকে অজ্ঞান করে তার কয়েকটা দামি জহরত নিয়ে পালালো। মহারাজের সংগ্রহে একটা রক্তমুখী নীলা ছিল। সেইটা তার অত্যন্ত প্রিয়। নীলাটাকে মহারাজ নিজের ভাগ্য লক্ষ্মী মনে করতেন, সর্বদা আঙুলে পড়ে থাকতেন। কিন্তু কিছুদিন আগে সেটা আংটিতে আলগা হয়ে গিয়েছিল বলে খুলে রেখেছিলেন। বোধহয় ইচ্ছে ছিল শ্যাকরা ডাকিয়ে মেরামত করে আবার আঙুলে পড়বে। চোর সেই নীলাটাও নিয়ে গিয়েছিল। নীলা সম্বন্ধে তুমি কিছু জানো কিনা বলতে পারি না। নীলা জিনিসটা হিরে, তবে নীল হিরে। অন্যান্য হীরের মতো কিন্তু কেবল ওজনের উপরই এর দাম হয় না, অধিকাংশ সময় অত্যন্ত। আমাদের দেশে নীলার দাম ধার্য হয় এই দৈব শক্তির উপর। নীলা হচ্ছে শনি গ্রহের পাথর। এমন অনেক শোনা গেছে যে বড় নীলা ধারণ করে কেউ কোটিপতি হয়ে গেছে, আবার কেউ বা রাজা থেকে ফকির হয়ে গেছে। নীলার প্রভাব কখনো শুভ বা কখনো ঘোর অশুভ। এই নীলা যে সকলের কাছে সমান ফল দেবে তার কোনো মানে নেই। একজনের পক্ষে যে নীলা মহাশুভকর, অন্যের পক্ষে সে নীলা সর্বনাশে হতে পারে। তাই নীলার দাম তার ওজনের উপর নয়, বিশেষত রক্তমুখী নীলার। 5 রতি ওজনের একটি নীলার জন্যে আমি একজন মারোয়ারিকে 11,000 টাকা দিতে দেখেছি। লোকটা যুদ্ধের বাজারে চিনি আর লোহার ব্যবসা করে ডুবে গিয়েছিল। তারপর কিন্তু সে গল্প আরেকদিন বলবো। আমি কুসংস্কারচ্ছন্ন গোড়া হিন্দু নই। ভূত প্রেত মারণ উচাটন বিশ্বাস করি না, কিন্তু রক্তমুখী নীলার অলৌকিক শক্তির উপর আমার অটল বিশ্বাস। সে যাকে যা বলছিল, মহারাজ রমেন্দ্র সিংহের নীলা চুরি যাওয়াতে তিনি মহা হইচই বাঁধিয়ে দিলেন। তার প্রায় 50-30 হাজার টাকার মণিমুক্ত চুরি গিয়েছিল, কিন্তু তার কাছে নীলাটাই যাওয়াই সব থেকে মর্মান্তিক। তিনি ঘোষণা করে দিলেন, যে তোর ধরা পড়ুক আর না পড়ুক, তারা নীলা যে ফিরিয়ে এনে দিতে পারবে তাকে তিনি 2,000 টাকা পুরস্কার দেবেন। পুলিশ তো যথাসাধ্য করেই ছিল, এখন আরো উঠে পড়ে লাগলে গেল। পুলিশের সবচেয়ে বড় গোয়েন্দা ছিল নির্মল বাবু। তদন্তের ভার গ্রহণ করেছিলেন। নির্মল বাবুর নাম বোধহয় তুমি শোনোনি। সত্যিই বিচক্ষণ লোক। তার সঙ্গে আমার সামান্য পরিচয় ছিল। এখন তিনি রিটায়ার করেছেন। যা হোক, নির্মলবাবু তদন্তে হাত নেওয়ার 7 দিনের মধ্যেই জহরত ধরা পড়েছিল। চোর আর কেউ নয়, এই রমানাথ নিয়োগী। তার বাড়ি খানা তল্লাশ করে সমস্ত চোরাই মাল বেরোলো, কেবল সেই রক্তমুখী নীলাটা পাওয়া গেল না। তারপর যথাসময় বিচার শেষ হয়ে রমানাথ 12 বছরের জন্য জেলে গেল, কিন্তু নীলার সন্ধান তখনও শেষ হলো না। রমানাথ কোনো স্বীকারোক্তি করল না, শেষ পর্যন্ত মুখ টিপে রইল। ওদিকে মহারাজ রমেন্দ্র সিংহ পুলিশের পিছনে লেগেই রইল। পুরস্কারের লোভে পুলিশ অনুসন্ধান চালিয়ে চলল।
রমানাথ জেলে যাবার মাস 3 পরে নির্মলবাবু খবর পেলেন যে নীলাটা রমানাথের কাছেই আছে। কয়েকজন কয়েদি নাকি দেখেছে। জেলে পুলিশের গুপ্তচর কয়েদিদের ছদ্মবেশে থাকে তা তো জানো, তারাই খবর দিয়েছে। খবর পেয়ে নির্মলবাবু হঠাৎ একদিন রমানাথের সেলে গিয়ে খানা তল্লাশি করলেন, কিন্তু কিছুই পাওয়া গেল না। রমানাথ তখন আলিপুর জেলে ছিল। কোথায় যে নীলাটা সরিয়ে ফেললো কেউ খুঁজে বার করতে পারল না। সেই থেকে নীলাটা একেবারে লোপাট হয়ে গেছে। পুলিশ অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে পড়ল, তারপর ছেড়ে দিয়েছে। ব্যোমকেশ চুপ করে বসে রইল। তারপর কতকটা যেন নিজে মনে বলল, মন্দ প্রবলেম নয়। এলাচের মতো একটা নীল রঙের পাথর একজন জেলের কয়েদি সেটা কোথায় রেখে রাখলে? কেসটা যদি আমার হাতে আসতো, চেষ্টা করে দেখতো। 2000 টাকা পুরস্কারও ছিল বটে। ব্যোমকেশে অর্ধ স্বর্গতটি ব্যাহত করে সিঁড়ির উপর পায়ের শব্দ শুনে আমি সোজা হয়ে উঠে বসে বললাম, লোক আসছে। ব্যোমকেশ বোধহয় মক্কেল। ব্যোমকেশ কান পেতে শুনে বলল, বুড়ো লোক, দামি জুতো, এই বর্ষাতেও মচমচ করছে। সম্ভবত গাড়ি মোটরে ঘুরে বেড়ান, সুতরাং বড় মানুষ, একটু খুঁড়িয়েছে। হঠাৎ উত্তেজিত স্বরে বলে উঠল, অজিত, তাও কি সম্ভব? জানলা দিয়ে গলা বাড়িয়ে দেখো তো, প্রকাণ্ড একটা রোজ রয়্যাল সামনে দাঁড়িয়ে আছে কিনা। ঠিক ধরেছি তাহলে। কি আশ্চর্য যোগাযোগ অজিত! যার কথা হচ্ছিল সেই মহারাজা রমেন্দ্র সিংহ আসছেন। কেন আসছেন জানো? আমি সহজ স্বরে বললাম, জানি, খবরের কাগজে পড়েছি। তো সেক্রেটারি হরিপদ রক্ষিত সম্প্রতি খুন হয়েছে, সেইটা বিষয় হয়তো। ঘরে টোকা পড়ল। দরজা খুলে ব্যোমকেশ আসুন মহারাজ বলে যে লোকটিকে আহ্বান করলো, সাময়িক কাগজপত্রে তার অনেক ছবি দেখে থাকলে আসল মানুষটাকে প্রথম চাক্ষুষ করলাম। সঙ্গে লোক লস্করের আরাম মনে অত্যন্ত সাদাসিধে ধরনের মানুষ, ঈষৎ রুগ্ন ক্ষীণ চেহারা, পায়ের একটা দোষ থাকাতে একটু খুঁড়িয়েছে। বয়স বোধ করি 60 পার হয়ে গিয়েছে, কিন্তু বার্ধক্যের লোল চর্ম তার মুখখানিকে কুৎসিত করতে পারে না, বরং একটা স্নিগ্ধ প্রসন্নতা মুখের জরাজনিত বিকারকে মহিমায়িত করে তুলেছে। মহারাজ একটু হেসে ব্যোমকেশের মুখের দিকে চেয়ে থাকলেন। তার দৃষ্টি সব বিস্ময় প্রকাশ করল। বললেন, আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনি আমার প্রতীক্ষা করছিলেন। আমি আরও সেটা কি আগে থেকে অনুমান করে রেখেছিলেন নাকি? ব্যোমকেশ হাসল, বলল, এত বড় সৌভাগ্য আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু আপনার সেক্রেটারির মৃত্যুর কোনো কিনারাই যখন পুলিশ করতে পারলো না, তখন আশা হয়েছিল হয়তো মহারাজ স্মরণ করবে। কিন্তু আসুন, আগে বসুন। মহারাজ চেয়ারের উপদেশ করে ধীরে ধীরে বললেন, হ্যাঁ, আজ 5 দিন হয়ে গেল, পুলিশ তো কিছুই করতে পারলো না। তাই ভাবলুম দেখি যদি আপনি কিছু করতে পারেন। হরিপদর উপর আমার একটা মায়া জন্মে গিয়েছিল। তাছাড়া তার মৃত্যুর ধরনটাও এমন ভয়ঙ্কর। মহারাজ একটু থামলেন। অবশ্য সে সাধু লোক ছিল না, কিন্তু আপনারা তো জানেন, এরকম লোককে সৎ পথে আনবার চেষ্টা করা আমার একটা খেয়াল। আর সব দিক দিয়ে দেখতে গেলে হরিপদ নেহাত মন্দ লোক ছিল না। কাজকর্মে খুব ভালো করত, আর কৃতজ্ঞতাও যে তার অন্তরে ছিল সে প্রমাণও আমি অনেকবারই পেয়েছি। ব্যোমকেশ বলল, মাফ করবে, হরিপদবাবু সাধু লোক ছিলেন না কেন এ খবর তো জানতাম না। তিনি কোনো দুষ্কার্য করেছিলেন? মহারাজ বললেন, সাধারণ যাকে দাগে আসামি বলে সে ছিল তাই। অনেকবার জেলে খেটেছে। শেষবার জেল থেকে বেরিয়ে যখন আমার কাছে
আসে। ব্যোমকেশ বলল, দয়া করে সব কথা গোড়া থেকে বলুন। খবরের কাগজে বিবরণ আমি পড়েছি বটে, কিন্তু তা এত সম্পূর্ণ যে কিছুই ধারণা করা যায় না। আপনি মনে করুন আমরা কিচ্ছু জানি না। সব কথা আপনার মুখে স্পষ্টভাবে শুনলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। মহারাজ বললেন। বেশ, তাই বলছি। তারপর গলাটা বাড়িয়ে আস্তে আস্তে বলতে আরম্ভ করলেন। আন্দাজ মাস 6 কথা হবে। ফাল্গুন মাসের মাঝামাঝি হরিপদ প্রথম আমার সঙ্গে দেখা করতে এলো। আগের দিন জেল থেকে বেরিয়েছে। আমার কাছে কোনো কথা গোপনই করলো না। বললে আমি যদি তাকে সৎ পথে চলবার একটা সুযোগ দিই তাহলে সে আর এ বিপদে যাবে না। তাকে দেখে তার কথা শুনে দয়া হলো। বয়স বেশি নয়, 40-এর নিচেই, কিন্তু এরই মধ্যে 12 জেল খেটেছে। শেষবারে চুরি, জালিয়াতি, নাম ভারিয়ে পরের দস্তখতে টাকা নেওয়া ইত্যাদি কয়েকটা গুরুতর অপরাধে লম্বা মেয়াদ খেটেছে। দেখলুম অনুতাপও হয়েছে। জিজ্ঞাসা করলুম, কি কাজ করতে পারো? বললে, লেখাপড়া বেশি শেখবার অবকাশ পাইনি। 19 বছর থেকে ক্রমাগত জেলই খেটেছি, তবু নিজের চেষ্টায় শর্ট হ্যান্ড টাইপিং শিখেছি। যদি দয়া করে আপনি নিজের কাছে রাখেন, প্রাণ দিয়ে দেবো আপনার কাজ করব। হরিপদকে প্রথম দেখেই তার উপর আমার একটা মায়া জন্মেছিল। কি জানি কেন এই জাতির লোকের আবেদন আমি অবহেলা করতে পারি না। তাই যদিও আমার শর্ট হ্যান্ড টাইপারের কোনো দরকার ছিল না, তবু 50 টাকা মাইনে দিয়ে তাকে নিজের কাছে রাখল। তার আত্মীয় স্বজনে কেউ ছিল না। কাছেই একখানা ছোট বাসা ভাড়া করে থাকতে লাগলো। কিছুদিনের মধ্যেই দেখলাম লোকটি অসাধারণ কর্মপটু আর বুদ্ধিমান। যে কাজ তার নিজের নয় তাও এমন সুচারুভাবে করে রাখে যে কারুর কিছু বলবার থাকে না। এমনকি ভবিষ্যতে আমার কি দরকার হবে তা আগে থেকে আন্দাজ করে তৈরি করে রাখে। মাসে 2 যেতে না যেতে সে আমার কাছে একেবারে অপরিহার্য হয়ে উঠল। হরিপদ না হলে কোনো কাজই চলে না। এই সময় আমার প্রাচীন সেক্রেটারি অবিনাশ বাবু মারা গেলেন। আমি তার জায়গা হরিপদকে নিযুক্ত করলাম। এই নিয়ে আমার আমলাদের মধ্যে একটু মন কষাকষিও হয়েছিল, কিন্তু আমি সেসব গ্রাহ্য করিনি। সবচেয়ে উপযুক্ত লোক বুঝে হরিপদ সেক্রেটারির পদ দিয়েছিল। তারপর গত 4 মাস ধরে হরিপদ খুব দক্ষতার সঙ্গে সেক্রেটারির কাজ করে এসেছে। কখনো কোনো ত্রুটি হয়নি। নিম্নতন কর্মচারীরা মাঝে মাঝে আমার কাছে তার নাম নালিশ করত, কিন্তু সেসব নিতান্তই বাজে নালিশ। হরিপদর নামে কলঙ্ক পড়েছিল বটে, জেলের দাগ সহজে মেটে না, কিন্তু শেষ পর্যন্ত তার চরিত্রে যে একেবারে বদলে গিয়েছিল তাতে সন্দেহ নেই। আমার মনে হয় অভাবের তাড়নায় সে অসৎ পথে গিয়েছিল। তাই অভাব দূর হওয়ার সঙ্গে সঙ্গে তার দুর্গন্ধ প্রবৃত্তিতেও কেটে গিয়েছিল। আমাদের জেলখানা খুঁজলে এই ধরনের কত লোক যে বেরোয় তার সংখ্যা নেই। সে যা হোক, হঠাৎ গত মঙ্গলবারে যে ব্যাপারটা ঘটল তা একেবারে অভাবনীয়। খবরের কাগজে অল্প বিস্তর বিবরণ আপনারা তো পড়েছেন, তাতে যোগ করার আমার বিশেষ কিছু নেই। সকালবেলা খবর পেলুম হরিপদ খুন হয়েছে। পুলিশে খবর পাঠিয়ে নিজে গেলুম তার বাসায়। দেখলুম সোমবার ঘরে মেঝের উপর সে পড়ে আছে, রক্তে চারিদিক ভেসে যাচ্ছে। হত্যাকারী তার গলাটা এমন ভয়ঙ্কর ভাবে কেটেছে যে ভাবতে আতঙ্ক হয়। গলার নালি কেটে চিরে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আপনারা অনেক হত্যাকাণ্ড দেখেছেন নিশ্চয়ই, কিন্তু এমন পাশবিক নৃশংসতা কখনো দেখেছেন বলে বোধ হয় না। এই পর্যন্ত বলে মহারাজ যেন সে ভয়ঙ্কর দৃশ্যটা পুনরায় প্রত্যক্ষ করে শিহরণ চোখ
দেখলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, তার দেহ আর কোথায় আঘাত ছিল না? মহারাজ বললেন, ছিল, তার বুকে ছুরির একটা আঘাত ছিল। ডাক্তার বলেন এই আঘাতই মৃত্যুর কারণ। গলার আঘাতগুলো তারপরে, অর্থাৎ হত্যাকারী প্রথমে তার বুকে ছুরি মেরে তাকে মর্মান্তিক আহত করে, তারপর তার গলা এইভাবে ছিন্ন ভিন্ন করেছে। কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা! ভাবুন তো। আমি শুধু ভাবি, কি উন্মত্ত আক্রোশের বশে মানুষ তার মনুষ্যত্ব বিসর্জন দিয়ে এমন হিংস্র জন্তুতে পরিণত হয়। কিছুক্ষণ আর কোনো কথা হলো না। মহারাজ বোধ করি মনুষ্য নামক অদ্ভুত জীবের অমানসিক দুষ্কৃতি করবার অফুরন্ত শক্তির কথাই ভাবতে লাগলেন। ব্যোমকেশ ঘাড় হেট করে চিন্তামগ্ন হয়ে গেল। সহসা ব্যোমকেশের অর্ধমোদিত চোখের দিকে আমার নজর পড়ল। সঙ্গে সঙ্গে আমিও উত্তেজিত হয়ে উঠলাম। সেই দৃষ্টি বহুবার দেখেছি, ভুল হওয়া নয়। ব্যোমকেশ কোথাও একটা সূত্র পেয়েছে। মহারাজ অবশেষে মন ভেঙে বললেন, আমি যে জানি আপনাকে বললাম। এখন আমার ইচ্ছে পুলিশ যা পারে করুক, সেই সঙ্গে আপনিও আমার পক্ষ থেকে কাজ করুন। এত বড় একটা নৃশংস হত্যাকারী যদি ধরা না পড়ে, তাহলে সমাজের পক্ষে বিশেষ আশঙ্কার কথা। আপনার কোনো আপত্তি নেই তো? ব্যোমকেশ বলল, কিছু না, পুলিশের সঙ্গে আমার ঝগড়া নেই, বরঞ্চ বিশেষ প্রণয় আছে। আপত্তি কিসের? আচ্ছা, হরিপদ সে কবার জেলে গিয়েছিল আপনি জানেন? মহারাজা বললেন, হরিপদর মুখে শুনেছিল আইনের কয়েক ধারা মিলিয়ে তার 14 বছরের জেল হয়েছিল, কিন্তু জেলে শান্তশিষ্ট ভাবে থাকলে কিন্তু সোজা মাপ হয়ে থাকে, তাই তাকে 11 বছরের বেশি খাটতে হয়নি। ব্যোমকেশ প্রফুল্ল ভাবে বলল, বেশ চমৎকার। হরিপদ সম্বন্ধে আপনি কিছু আর বলতে পারবেন? মহারাজা বললেন, আমি ঠিক কোন ধরনের কথা জানতে চান বলুন, দেখি যদি বলতে পারি। ব্যোমকেশ বলল, মৃত্যু 2-4 দিন আগে তার আচার ব্যবহারে এমন কিছু লক্ষ্য করেছিলেন কি যা ঠিক স্বাভাবিক নয়? হ্যাঁ, লক্ষ্য করেছিল। মৃত্যু 3-4 দিন আগে একদিন সকালবেলা হরিপদ আমার কাছে বসে কাজ করতে করতে হঠাৎ অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। তার ভাব দেখে আমার মনে হয়েছিল যে কোনো কারণে সে ভারী ভয় পেয়েছে। সে সময় আর কেউ আপনার কাছে ছিল না? মহারাজ একটু ভেবে বললেন, সে সময় কতগুলি ভিখারির আবেদন আমি দেখেছিল। যতদূর মনে পড়ে একজন ভিক্ষার্থী তখন সেখানে উপস্থিত ছিল। তার সামনেই হরিপদ অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ। একটু নীরবে থেকে ব্যোমকেশ বলল, যাক, আর কিছু? অন্য সময় কোনো বিশেষ ঘটনা স্মরণ করতে পারেন না? মহারাজ প্রায় 5 মিনিট গালে হাত দিয়ে বসে চিন্তা করতে লাগলেন। তারপর বললেন, একটা সামান্য কথা মনে পড়েছে, নিতান্তই অবান্তর ঘটনা, তবু বলছি, আপনার যদি সাহায্য হয়। আপনি বোধহয় জানেন না, কয়েক বছর আগে আমার বাড়ি থেকে একটা দামি নীলা চুরি যায়। জানি বই কি? জানেন? তাহলে এও নিশ্চয় জানেন যে এই নীলাটা ফিরে পাওয়ার জন্য আমি 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম। তাও জানি, তবে সে ঘোষণা এখনো বলবৎ আছে কিনা জানি না। মহারাজ বললেন, ঠিক এই প্রশ্নই হরিপদ করেছিল। তখন সে আমার টাইপিস্ট সবে মাত্র কাজে ঢুকেছে। একদিন হঠাৎ জিজ্ঞাসা করলে, মহারাজ, আপনার যে নীলাটা চুরি গিয়েছিল সেটা এখন ফিরে পেলে কি আপনি 2000 টাকা পুরস্কার দেবেন? তার প্রশ্নে কিছু আশ্চর্য হয়েছিলাম, কারণ এতদিন পরে নীলা পাওয়ার আর কোনো আশাই ছিল না। পুলিশ আগেই হোল ছেড়ে দিয়েছে। আপনি হরিপদ প্রশ্নে কি উত্তর দিয়েছিলেন? বলেছিলাম যেদিন নীলা ফিরে পাই নিশ্চয়ই দেব।
ব্যোমকেশ তড়াক করে উঠে দাঁড়িয়ে বলল, মহারাজ, আমি যদি আজ এই প্রশ্ন করি তাহলে কি সেই উত্তরই দেবেন? মহারাজ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলেন। বললেন, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু ব্যোমকেশ আবার বসে পড়ে বলল, আপনি হরিপদ হত্যাকারীর নাম জানতে চান? মহারাজের হতবুদ্ধি ভাব আরো বর্ধিত হলো। তিনি বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি হরিপদ হত্যাকারীর নাম জানেন কি? জানি, তবে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা আমার কাজ নয়, সে কাজ পুলিশ করুক। আমি শুধু তার নাম বলে দেব, তারপর তার বাড়ি তল্লাশ করে প্রমাণ বার করা যাবে। বোধ হয় শক্ত হবে না। অভিভূত কণ্ঠে মহারাজ বললেন, কিন্তু এই যে ভেলকিবাজির মতো মনে হচ্ছে, সত্যি আপনি তার নাম জানেন কি করে? আপাতত অনুমান মাত্র, তবে অনুমান মিথ্যা হবে না। হত্যাকারীর নাম হচ্ছে রমানাথ নিয়োগী। রমানাথ নিয়োগী? কিন্তু এই নামটা পরিচিত মনে হচ্ছে। হবারই তো কথা, বছর 10 আগে ইনি তো আপনার নীলা চুরি করে জেলে গিয়েছিলেন, সম্প্রতি জেল থেকে বেরিয়েছে। মনে পড়েছে, কিন্তু সে হরিপুদকে খুন করলে কেন? হরিপুদের সঙ্গে তার কি সম্বন্ধ? সম্বন্ধ আছে, পুরনো কয়েকটা নথি ঘাঁটলেই সেটা বেরোবে। কিন্তু মহারাজ, বেলা প্রায় 11টা বাজে, আর আপনাকে আমি ধরে রাখবো না। বিকেলে 4টের সময় যদি দয়া করে আবার পায়ের ধুলো দেন তাহলে সব জানতে পারবেন, আর হয়তো নীলাটাও ফিরে পাবেন। আমি ইতিমধ্যে সব ব্যবস্থা করে রাখবো। হতভম্ব মহারাজকে বিদায় দিয়ে ব্যোমকেশ নিজেও বেরিয়ে পড়ল। জিজ্ঞাসা করলুম, এত বেলা তুমি আবার কোথায় চললে? সে বলল, বেরোতে হবে, জেলের কিছু পুরনো কাগজপত্র দেখা দরকার, তাছাড়াও অন্য কাজও আছে। কখন ফিরবো কিছু ঠিক নেই, যদি সময় পাই হোটেলে খেয়ে নেব। বলে ছাতাও বর্ষা নিয়ে বিরাম ভাবে বৃষ্টির মধ্যে দিয়ে পড়ল। যখন ফিরে আসলো তখন বেলা 3টে। জামা জুতো খুলতে খুলতে বলল, বেজায় খিদে পেয়েছে, কিছু খাওয়া হয়নি, স্নান করে নি। পুরিরাম, চট করে কিছু খাবার ব্যবস্থা কর, আজ ম্যাটিনি, ঠিক 4টের সময় অভিনয় আরম্ভ হবে। বিস্মিত ভাবে বললাম, সে কি, কিসের অভিনয়? ব্যোমকেশ বলল, ভয় নেই, এই ঘরে অভিনয় হবে। অজিত, দর্শকের জন্য আরো গোটা কয়েক চেয়ার এ ঘরে আনিয়ে রাখো। বলেই স্নান করে ঘরে ঢুকে পড়ল। স্নান সেরে আহার করতে বসলে বললাম, সমস্ত দিন কি করলে বলো? ব্যোমকেশ অনেকখানি অমলেট মুখে পুড়ে দিয়ে তৃপ্তির সঙ্গে চেপেতে চেপেতে বলল, জেলের ডিপার্টমেন্টের অফিসে আমার এক বন্ধু আছে, প্রথমে তার কাছে গেল। সেখানে পুরনো রেকর্ড বার করে দেখা গেল যে আমার অনুমান ভুল হয়নি। তোমার অনুমানটা কি? প্রশ্নে কর্ণপাত না করে ব্যোমকেশ বলতে লাগলো, সেখানকার কাজ শেষ করে বিধুবাবুর কাছে গেলুম। হরিপদ খুনটা তারই এলাকায় পড়ে। কেসে ইনচার্জ হচ্ছেন ইন্সপেক্টর পূর্ণবাবুকে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে এবং পূর্ণবাবুর যথাচিত তেল মালিশ করে শেষ পর্যন্ত কার্যসিদ্ধি করলাম। কিন্তু কার্যটা কি তাই তো আমি এখনো জানি না। কার্যটা হচ্ছে প্রথমত রমানাথ নিয়োগীর ঠিকানা বার করা এবং দ্বিতীয়ত তাকে গ্রেফতার করে তার বাসা খানা তল্লাশি করা। ঠিকানা সহজেই বেরোলো, কিন্তু খানা তল্লাশির বিশেষ ফল হলো না। অবশ্য রমানাথের ঘর থেকে একটা ভীষণাকৃতির ছোড়া বেরিয়েছে, তাতে মানুষের রক্ত পাওয়া যায় কিনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, কিন্তু যে জিনিস পাবো আশা করেছিলাম তা পেলাম না। লোকটার লুকিয়ে রাখার ক্ষমতাও অসামান্য। কি জিনিস? মহারাজের নীলাটা। তারপর তখন কি করবে? এখন অভিনয় করব, রমানাথের কুসংস্কারে ঘা দিয়ে দেখব, যদি কিছু ফল পাই এই বোধ হয় মহারাজের, বাকি অভিনয়টা তো এসে পড়বে না। বলে ঘড়ির দিকে তাকালো। আর কারা আসবে? রমানাথ এবং তার লক্ষ্মীরা। তারা এখানে কেন আসবে? হ্যাঁ, বিধুবাবুর সঙ্গে
সেই রকম ব্যবস্থা হয়েছে। পুরিরাম, খাবারের বাসনগুলো সরিয়ে দাও। আর কিছু জিজ্ঞেস করার অবসর পেলাম না। মহারাজ এসে প্রবেশ করলেন। ঘড়িতে ঢং ঢং করে 4টে বাজে। দেখলাম মহারাজ রাজোচিত শিক্ষায় রক্ষা করেছিলেন। মহারাজকে সমাদর করে বসাতে না বসাতেই আরো কয়েকজন পায়ের শব্দ শোনা গেল। পরক্ষণেই বিধুবাবু, পূর্ণবাবু আর দুজন সাব ইন্সপেক্টর সঙ্গে রমানাথ প্রবেশ করলেন। রমানাথের চেহারায় এমন কোনো বিশেষত্ব নেই যা দৃষ্টি আকর্ষণ করে। চুরিবিদ্যায় পারদর্শী হতে হতে বোধহয় চেহারাটি নিতান্ত চলনসই হওয়া দরকার। রমানাথের মাথায় ছোট করে চুল ছাঁটা, কপাল অপরিচিত চিবুক ছুঁচল, চোখ সতর্কতা চঞ্চলতা। তার গায়ে বহু বছর পুরাতন, সম্ভবত জেলে যাওয়ার আগেকারই চামড়ার বোতাম আটা 5 মিশালি রঙের স্পোর্টিং কোট ও পায়ে অপ্রত্যাশিত একজোড়া রাবারের বুট জুতো দেখে সহসা হাস্যরসের উপদ্রেক হয়। ইনি যে একজন সাংঘাতিক ব্যক্তি সে সন্দেহ কারোর মনে উদয় হয় না। ব্যোমকেশ আঙুল দিয়ে নির্দেশ করে দেখালো, মহারাজ, লোকটিকে চিনতে পারছেন কি? মহারাজ বললেন, হ্যাঁ, এখন চিনতে পারছি। এই লোকটি যেদিন ভিক্ষে চাইতে গিয়েছিল। বেশ, এখন তাহলে আপনারা সকলে আসন গ্রহণ করুন। বিধুবাবু, মহারাজের সঙ্গে নিশ্চয়ই পরিচয় আছে। আসুন, আপনি মহারাজের পাশে বসুন। রমানাথ, তুমি এইখানে বসো। বলে ব্যোমকেশ রমানাথকে টেবিলের ধারে একটা চেয়ার নির্দেশ করে দিল। রমানাথ বাঙ্গ নিষ্পত্ত না করে উপনিবেশ করল। দুজন সাব ইন্সপেক্টর তার দুই পাশে বসে। বিধুবাবু একটু গাম্ভীর্য অবলম্বন করে কটমট করে চারিদিকে তাকাতে লাগলেন। এই সম্পূর্ণ আইন বিরোধী ব্যাপার ঘটতে দিয়ে তিনি ভিতরে ভিতরে অতিশয় অস্বস্তি বোধ করছিলেন তা তার ভাবভঙ্গিতে প্রকাশ পাইতে লাগল। সকলে উপবিষ্ট হলে ব্যোমকেশ টেবিলের সম্মুখে বসে বলল, আজ আমি আপনাদের একটা গল্প বলবো। অজিতের গল্পর মতো কাল্পনিক গল্প নয়, সত্য ঘটনা। যতদূর সম্ভব নির্ভুলভাবে বলবার চেষ্টা করব। যদি কোথাও ভুল হয় রমানাথ সংশোধন করে দিতে পারবে। রমানাথ ছাড়া আর একজন ছিল, এই কাহিনী জানত, কিন্তু সে আজ বেঁচে নেই। একটু ভূমিকা করে ব্যোমকেশ তার গল্প আরম্ভ করল। রমানাথের মুখ কিন্তু নির্বিকার হয়ে রইল। সে মুখ তুলল না, একটা কথা বলল না, তো আঙুল দিয়ে টেবিলের উপর দাগ কাটতে লাগলো। রমানাথ জেলে যাবার পর থেকেই সে গল্প আরম্ভ করছে। রমানাথ জেলে গেল, কিন্তু মহারাজের নীলাটা সে কাজ ছাড়া করল না, সঙ্গে করে নিয়ে গেল। কি কৌশলে সকলের সতর্কতার দৃষ্টি এড়িয়ে নিয়ে গেল তা আমি জানি না, জানবার চেষ্টাও করিনি। রমানাথ ইচ্ছে করলে বলতে পারে। পলেকের জন্য রমানাথ ব্যোমকেশের মুখের দিকে চোখ তুলে আবার নিকৃষ্ট মনে টেবিলের দিকে দাগ কাটতে লাগলো। ব্যোমকেশ বলতে লাগলো, রমানাথ অনেক ভালো ভালো দামি জহরত চুরি করেছিল, কিন্তু তার মধ্যে থেকে কেবল মহারাজের রক্তমুখী নীলাটাই যে কেন সঙ্গে রেখেছিল তা অনুমান করাই দুষ্কর। সম্ভবত পাথরটার একটা সম্মোহন শক্তি ছিল। জিনিসটা দেখতেও চমৎকার, গাঢ় নীল রঙের একটা হিরে, তার ভেতর থেকে রক্তের মতো লাল রং ফুটে বেরোচ্ছে। রমানাথ সেটাকে সঙ্গে নেবার লোভ সামলাতে পারেনি। পাথরটা খুব পয়মন্ত, এক কথায় সম্ভবত রমানাথ শুনেছিল, দুনিয়াতে যখন মানুষের সঙ্গ নেয় তখন মানুষকে তাকে বন্ধু বলেই ভুল করে। যা হোক, রমানাথ আলিপুর জেলেই রইল। কিছুদিন ধরে পুলিশ জানতে পারল যে নীলাটা তার কাছেই আছে। যথাসময় রমানাথের সেল খানা তল্লাশ হলো। রমানাথের সেলে আর একজন কয়েদি ছিল, তাকেও সার্চ করা হলো, কিন্তু নীলা পাওয়া গেল না। কোথায় গেল নীলাটা? রমানাথের সেলে যে দ্বিতীয় কয়েদি ছিল তার নাম হরিপদ রক্ষিত।
হরিপদ পুরনো দাগে আসামি। ছেলেবেলা থেকে জেল খেটেছে, তার অনেক গুণ ছিল। যারা জেলের কয়েদি নিয়ে ঘাঁটাঘাঁটি করেছেন তারা জানেন, এক জাতীয় কয়েদি আছে যারা নিজেদের গলার মধ্যে পকেট তৈরি করে। ব্যাপারটা শুনে খুব আশ্চর্য, কিন্তু মিথ্যে নয়। কয়েদি টাকা করি জেলে নিয়ে যেতে পারে না, অথচ তাদের মধ্যে বেশিরভাগই নেশাখোর। তাই ওয়ার্ডারদের ঘুষ দিয়ে বাইরে থেকে মাদক দ্রব্য আনবার জন্য টাকার দরকার হয়। গলায় পকেট তৈরি করার ফন্দি এই প্রয়োজন থেকেই উৎপন্ন হয়েছে। যারা কাঁচা বয়স থেকে জেলে আছে তাদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়। প্রবীণ পুলিশ কর্মচারী মাত্রই এইসব কথা জানে। হরিপদ ছেলেবেলা থেকে জেল খেটছে। সে নিজের গলায় পকেট তৈরি করেছিল। রমানাথ যখন তার সেলে গিয়ে রইল তখন দুজনের মধ্যে বেশ ভাব হয়ে গেল। ক্রমে হরিপদর পকেটের কথা রমানাথ জানতে পারল। তারপর একদিন হঠাৎ পুলিশ জেলে হানা দিল। সেলের মধ্যে নীলা লুকোবার জায়গা নেই। রমানাথ নীলাটা হরিপদকে দিয়ে বলল, তুমি এখন গলার মধ্যে লুকিয়ে রাখো। হরিপদকে সে নীলাটা আগেই দেখিয়েছিল এবং হরিপদরও সেটার উপর দারুণ লোক জমে গিয়েছিল। সে নীলাটা নিয়েই টপ করে গিলে ফেলল। তারপর কণ্ঠনালীর মধ্যে নীলাটা গিয়ে রইল। বলা বাহুল্য, পুলিশ এসে যখন তল্লাশ করলো তখন কিছুই পেল না। এই ঘটনার পর দিনই হরিপদ হঠাৎ অন্য জেলে চালান হয়ে গেল। জেলের রেকর্ডে তার উল্লেখ আছে। হরিপদ ভারী সুবিধা হলো। সে বিশ্বাসঘাতকতাও করলো। যাবার আগে নীলাটা রমানাথকে ফিরিয়ে দিয়ে গেল না। রমানাথ কিছু বলতে পারল না। চোরের মার কান্না কেউ শুনতে পায় না। সে মনে গুম হয়ে গেল। মনে মনে তখন থেকেই রাগ পুষে রাখতে শুরু করলো। প্রতিহিংসার সংকল্প আঁটতে লাগলো। এই সময় লক্ষ্য করলাম রমানাথের মুখে কোনো বিকার ঘটে না বটে, কিন্তু তার রাগ ও গলার শিরা দপদপ করছে। দুই চোখে রক্তাভ হয়ে উঠেছে। ব্যোমকেশ বলে চলল। তারপর একে একে 10টি বছর কেটে গেল। 6 মাস আগে হরিপদ জেল থেকে মুক্তি পেল। মুক্তি পেয়ে সে মহারাজের কাছে এলো। তার ইচ্ছে ছিল মহারাজের সঙ্গে পরিচিত হয়ে ক্রমে নীলাটা তাকে ফেরত দেবে। বিনামূল্যে নয়, 2000 টাকা পুরস্কারের কথা সে জানত। ও নীলা অনত্য বিক্রি করতে গেলেই ধরা পড়ে যেতে হবে, তাই সে চেষ্টাও করল না। কিন্তু প্রথম থেকেই মহারাজ তার প্রতি এমন সদয় ব্যবহার করলেন যে সে ভারী লজ্জায় পড়ল। তবু সে একবার নীলার কথা মহারাজের কাছে তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত নীলার বদলে মহারাজের কাছ থেকে টাকা আদায় করতে তার বিবেকে বেঁধে গেল। মহারাজের দয়ার গুণে হরিপদ মতো লোকের মনেও যে কৃতজ্ঞতার সঞ্চার হয়েছিল এটা বড় কম কথা নয়। ক্রমে হরিপদর দিন ঘুরিয়ে আসতে লাগলো। 10 দিন আগে রমানাথ জেল থেকে মুক্তি পেয়ে বেরোল। হরিপদ কোথায় তা সে জানত না, কিন্তু এমনই দৈবের খেলা যে 4 দিন যেতে না যেতেই মহারাজের বাড়িতে রমানাথ তার দেখা পেয়ে গেল। রমানাথকে দেখার ফলেই হরিপদ অসুস্থ হয়ে পড়েছিল। হঠাৎ অসুস্থ হওয়ার কারণ কোনো ছিল না। যে প্রতিহিংসার আগুন 10 বছর ধরে রমানাথের বুকে ধিক ধিক জ্বলছিল তা একেবারে দুর্বার হয়ে উঠল। হরিপদর বাড়ির সন্ধান সে সহজেই বার করল। তারপর সেদিন রাত্রে গিয়েই এই পর্যন্ত বলে ব্যোমকেশ সকলের দিকে ফিরে গল্প বলছিল। এখন বিদ্যুতের মতো রমানাথের দিকে ফিরল। রমানাথ মন্ত্রমুগ্ধ সাপের মতো নিষ্পলক চোখে ব্যোমকেশের দিকে তাকিয়েছিল। ব্যোমকেশ তার দিকে আঙুল নির্দেশ করে চাপা তীব্র স্বরে বলল, রমানাথ, সে রাত্রে হরিপদর গলা ছিঁড়ে তার কণ্ঠনালীর ভেতর থেকে তুমি নীলা বার করে নিয়েছিলে। সে নীলা কোথায়? রমানাথ ব্যোমকেশের চোখে হতে চোখ সরাতে পারল না। সে একবার জিভ দ্বারা অধর লেহন করল,
একবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ার চেষ্টা করলো, তারপর যেন অসীম বলে নিজেকে ব্যোমকেশের সম্মত দৃষ্টি নাক পাশ হতে মুক্ত করে বিকৃত কণ্ঠে বলে উঠল, আমি আমি জানি না। হরিপদকে আমি খুন করিনি। কে হরিপদ? হরিপদ কার নাম? নীলা আমার কাছে নেই। বলে আরক্ত বিদ্রোহী চোখে সে দুই হাতে বুকের উপর চেপে ধরল। ব্যোমকেশের আঙুল তখনও তার দিকে নির্দেশ করেছিল। আমাদের মনে হচ্ছে যেন একটা মর্মরাশি নাটকের অভিনয় দেখছি। দুটো প্রবল ইচ্ছা শক্তি পরস্পরের সঙ্গে মরণাস্ত্র যুদ্ধ করছে। শেষ পর্যন্ত কে জয়ী হবে তা দেখবার একাগ্র আগ্রহে আমরা বসে রয়েছি। ব্যোমকেশের কণ্ঠস্বর একটা ভয়ঙ্কর দৈববাণী সুর ঘনিয়ে আসলো। সে রমানাথের দিকে ঈষৎ ঝুঁকে পূর্বত্ব তীব্র অনুচ্চ স্বরে বলল, রমানাথ, তুমি জানো না কি ভয়ানক অভিশপ্ত ওই রক্তমুখী নীলা, তাই ওর মোহ কাটাতে পারছো না। ভেবে দেখো, যতদিন তুমি ওই নীলা চুরি না করেছিলে ততদিন তোমাকে কেউ ধরতে পারেনি। নীলা চুরি করেই তুমি জেলে গেলে। তারপর হরিপদর পরিমাণটাও একবার ভেবে দেখো। সে গলার মধ্যে নীলা লুকিয়ে রেখেছিল। তার গলার কি অবস্থা হয়েছিল তা তোমার চেয়ে বেশি আর কেউ জানে না। এখনো যদি নিজের ইষ্ট চাও, এই সর্বনাশী নীলা ফেরত দাও। নীলা নয়, ও কেউটে সাপের বিষ। যদি হাতে সে নীলা পড়ো তবে তোমার হাতে হাত করা পড়বে। যদি গলায় পড়ো, ও নীলা ফাঁসির দড়ি হয়ে তোমার গলা চেপে ধরবে। ফেলে দাও রমানাথ, ফেলে দাও। অবক্ত একটা শব্দ করে রমানাথ উঠে দাঁড়ালো। তার মনের ভিতর কিরূপ প্রবল আবেগের সৃষ্টি হয়েছিল তা আমরাও সমক বুঝতে পারি না। পাগলের মতো সে একবার চারিদিকে তাকালো, তারপর নিজের কোটের চামড়ার বোতামটা সজোরে ছিঁড়ে দূরে ফেলে দিয়ে চিৎকার করে উঠল, চাই না, এই নাও নীলা, আমাকে উদ্ধার করো। বলে একটা দীর্ঘ শ্বাস ফেলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ব্যোমকেশ কপাল হতে ঘাম মুছল। দেখলাম তার হাত কাঁপছে। ইচ্ছা শক্তির যুদ্ধে সে জয়ী হয়েছে বটে, কিন্তু অবলীলাক্রমে নয়। রমানাথের নিক্ষিপ্ত বোতামটা ঘরের কোণ গিয়ে পড়েছিল। সেটা তুলে নিয়ে তার খোলস ছাড়াতে ছাড়াতে ব্যোমকেশ শান্তির স্বরে বলল, মহারাজ, এই নিন আপনার রক্তমুখী নীলা। আজকের মতো গল্প এখানে শেষ, তবে কিন্তু পরের সপ্তাহে আবার আসব একটি নতুন গল্প নিয়ে। হতে পারে তা থাকবে রহস্যমোড়া বা কোনো হাড়হিম করা ভৌতিক গল্প, অথবা কোনো মিষ্টি প্রেমের গল্প। কি আগ্রহ হচ্ছে জানার জন্য? কিন্তু জানতে হলে যে গল্প স্রোতের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিতে হবে চট করে। ডান, এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে সেট করে রাখুন, না হলে কিন্তু ঠকবেন।